ঘুম আসছিল না, জেনিসাকে ছাড়া কখনো থাকিনি আমি। বলে উনি বিছানা ছাড়লেন। আমিও নামাজ পড়তে চলে গেলাম। নামাজ শেষে রান্নাঘরে গেলাম নাস্তা বানাতে। জেনিসা রাতে বলেছিল আলু পরোটা খাবে, তাই আলু সিদ্ধ দিয়ে আমি আটা গুলিয়ে নিলাম। পরোটা বানাতে বেশ খানিকটা সময় লেগে যাচ্ছে দেখে জেনিসাকে ডাকতে গেলাম। গিয়ে দেখি সে উঠে গেছে। তার বাবা তাকে উঠিয়ে দাঁত ব্রাশ করাচ্ছে। তাই আমি আবার রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে গিয়ে বাকি পরোটাগুলো ভেজে নিলাম। ডাইনিং টেবিলে পরোটা রেখে জেনিসাকে ডাকলাম। জেনিসা আসলো স্কুল ড্রেস পরে। সে একদম রেডি। ওকে বসিয়ে পরোটা খাইয়ে দিলাম আমি। জেনিসার খাওয়া যখন শেষ তখন আরস আসলেন। একদম ফর্মাল পোশাক, অফিসের জন্য রেডি হয়ে এসেছেন। তাড়াহুড়ো করে বললেন, জলদি চলো, লেট হচ্ছে। আপনি খাবেন না? তার সংকীর্ণ উত্তর। না। ভীষণ কষ্ট পেলাম তার উত্তরে। গতকাল থেকে দেখছি যাই সাচ্ছি খাচ্ছেন না উনি। আমি কিছু বললাম না। জেনিসার খাওয়া শেষ হয়ে উঠে গেলাম। উনি বললেন, তুমি যাবে না? আসছি বলে রুমে গেলাম। বোরকা পরে হ্যান্ডব্যাগটা নিয়ে বেরিয়ে আসলাম। জেনিসা এসে আমার হাত ধরল। উনি বললেন, দ্রুত আসো, ওকে স্কুলে দিয়ে তোমাকে বাসায় নামিয়ে দিয়ে এরপর অফিসে যেতে হবে আমাকে। অনেক সময় লাগবে, আসো। আমি তাকে জিজ্ঞেস করলাম। কি করেন আপনি? উনি দীর্ঘশ্বাস ফেললেন। হয়তো তাড়াহুড়োর সময় এমন প্রশ্ন আশা করেননি। বললেন, বাবার ব্যবসা সামলাই। আবার সম্পর্কে কিছু না জেনেই বিয়ে করে ফেলেছো। অদ্ভুত মেয়ে তো তুমি। আর কিছু জিজ্ঞেস করার থাকলে পরে করো, এখন দ্রুত আসো। আমি আর কিছু বললাম না। আমাকে তারা সময় দিয়েছে। জেনিসাকে নিয়ে বাসা থেকে বের হলাম। স্কুলে যাওয়ার পথে জেনিসা এটা সেটা নিয়ে অনেক কথা বলল। আমি শুনতে থাকলাম, মাঝে মাঝে টুকটাক জবাবও দিচ্ছি। কয়েকদিনে ওর এমন হাজারো কথা শুনেছি আমি। এখন আর একটুও বিরক্ত লাগছে না এসব আমার কাছে। স্কুলে পৌঁছে জেনিসাকে ভিতরে নিয়ে গেলাম। আরশও এলেন আমাদের সাথে। জেনিসা একটা মহিলাকে দেখে দৌড়ে গেল। তার কাছে গিয়ে বলল, লিলি মিস, ওই তো আমার মম এসেছে। জেনিসা আঙুল দিয়ে ইশারা করলো আমার দিকে। মহিলাটা মিষ্টি হেসে আমার দিকে আসলো। এসে বলল, বলেই মিষ্টি হেসে উনি জেনিসাকে নিয়ে চলে গেলেন। আমি বোকার মতো দাঁড়িয়েই রইলাম। কি থেকে কি হচ্ছে কিছুই মাথায় ঢুকলো না আমার। মহিলাটা এসব কি বলে গেল? রাগ করে বাপের বাড়ি কবে গেলাম আমি? শত ভাবনা চিন্তার পরও যখন তার কথা আমার মাথায় পৌঁছালো না, তখন সন্দিহান দৃষ্টিতে তাকালাম আড়সের দিকে। উনি মিটিমিটি হাসছেন দেখে আমার সন্দেহ আরও বাড়ল। আমি তার দিকে তাকিয়ে আছি দেখেই উনি হাসা বন্ধ করে দিলেন। নিত্যদিনের মতো মুখটা গম্ভীর করে নিলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি হচ্ছে এসব? আপনি তাতে কি বলেছেন? আড়স বললেন, জেনিসাকে এখানে ভর্তি করার সময় বলেছি ওর মা তার বাবার বাড়ি। আমার সাথে তুমুল ঝগড়া হয়েছে, তাই বাবার বাড়ি চলে গেছে। আপনার আগের স্ত্রীর কথা বলছেন? আড়স চমকে উঠলেন। কিছুক্ষণ নীরব থাকলেন, তারপর হাঁটা ধরলেন। আমিও তার পেছন পেছন হাঁটা শুরু করলাম। গাড়িতে উঠে উনি বললেন, সে অনেক আগেই চলে গেছে। জেনিসার ভর্তির সময় আমি মিথ্যে বলেছি যাতে কেউ এটা বুঝতে না পারে যে ওর মা নেই। আমি চাই না ওর মায়ের ব্যাপারে কেউ জানুক। এই বিষয়ে আমাকে আর কিছু জিজ্ঞেস করবে না প্লিজ। আমি আর কিছু বললাম না। উনি গাড়ি স্টার্ট দিলেন। কিছু দূর যেতেই জানালা দিয়ে দেখলাম একটা ভ্যান গাড়ি, যার ওপর বিভিন্ন ধরনের সবজি বিক্রি করছে এক লোক। বাড়িতে ফ্রিজে মাছ মাংস পেলেও কোনো শাকসবজি পাইনি আমি। শাকসবজি নেওয়া দরকার। আমি আড়সকে বললাম, ওই দেখুন সবজি বিক্রি করছে। বাড়িতে সবজি নেই, কিছু সবজি কিনে নিন। আড়স গাড়ি থেকে নেমে গেলেন। শিম, গাজর, ফুলকপি আর বাঁধাকপি নিয়ে আসলেন।
এইগুলো পেছনে রেখে আবার গাড়ি স্টার্ট দিলেন। গাড়ি এসে থামলো বাড়ির সামনে। বাজার নিয়ে গাড়ি থেকে বের হলেন উনি। আমিও বের হলাম। লিফটে উঠে উনি বললেন, আজ থেকে নাহার চাচি আসবেন। আমাদের বাসার রান্নাবান্না সহ যাবতীয় কাজ তিনি করে দেন। তোমার একার হাতে সব করা প্রয়োজন নেই। আমি কিচ্ছু বললাম না। লিফট চলে এসেছে। ঘরে জিনিসপত্রগুলো নিয়ে উনি চলে গেলেন। যাওয়ার সময় আমাকে বারবার বলে গেলেন কেউ আসলে দরজা খুলতে না। এমন একটা ভাব মনে হয় আমি কিছু জানি না। নাহার চাচির একটা ছবি দেখিয়ে বলেছেন ওনাকে দেখলে শুধু দরজা খুলতে। আমি শুধু হ্যাঁ হ্যাঁ বলে মাথা দুলিয়ে গেছি। উনি যেতেই বোরকা খুলে খেয়ে নিলাম। এরপর কি রান্না করব আজ সেগুলো গুছিয়ে নিলাম। তখন এলেন নাহার চাচি। উনি আসার পর আমার সাথে কিছুক্ষণ কুশল বিনিময়ের পর রান্নার কাজে লেগে পড়লেন। বেলা 11:30টার দিকে জেনিশাকে নিয়ে রতন ভাইয়া বাসায় আসলো। আরশ আমাকে আগেই ফোন করে বলে দিয়েছিলেন। রতন ভাইয়াই জেনিশাকে স্কুল থেকে বাসায় নিয়ে আসে। উনি আরশের ড্রাইভার। এছাড়াও বাসার টুকটাক কাজ করেন উনি। জেনিশা আসার পর ওকে গোসল করিয়ে দিলাম। নাহার চাচি রান্নাবান্নার পর ঘর দুয়ার গুছিয়ে দিয়ে চলে গেলেন। সারাদিন বাসায় আমি আর জেনিশাই ছিলাম। সন্ধ্যায় আমি ওকে পড়তে বসিয়েছিলাম। পড়া শেষে ও আবার ওর কথার ঝুড়ি নিয়ে বসলো। আমার মনে ঘুরপাক খাচ্ছে আরেক প্রশ্ন, যদি জেনিশাকে নিয়ে আরশ একাই থাকেন আর উনি তো সারাদিন অফিসে থাকেন, তাহলে জেনিশার খেয়াল রাখে কে? আমি জেনিশাকে জিজ্ঞেস করলাম, জেনিশা, তোমার বাবার তো সারাদিনই অফিসে থাকে, তুমি বাসায় একা থাকতে কি করে? জেনিশা হেসে ফেলল, বলল, আমি তো সারাদিন বাবার কাছেই থাকতাম। সকালে বাবা আমাকে স্কুলে দিয়ে আসতো, রতন আঙ্কেল এসে আবার আমাকে বাবার কাছে নিয়ে যেত। বাবার সাথে আমি সারাদিন থাকতাম। সন্ধ্যায় আমরা দুজনে বাসায় আসতাম আর শুক্রবারে আমরা দুজনে বেড়াতে যেতাম। রাজশাহীতে থাকা অবস্থায় রূপা আহমেদ নামের একজন ভদ্র মহিলা জেনিশাকে দেখাশোনা করতো শুনেছিলাম। আমি ও বাড়িতে যাওয়ার পর আর আসেননি। তার কথা জানতে ইচ্ছে হলো। আমি জেনিশাকে জিজ্ঞেস করলাম, তোমার রূপা আন্টি না তোমার দেখাশোনা করতো? রূপা আন্টি তো শুধু দাদুর কাছে গেলেই আসে, এখানে তো আসে না। আমি আর কিছু বললাম না। আরশ এলেন রাতে। আসার সময় জেনিশার জন্য কিছু চকলেট আনলেন। ও ওগুলো পেয়ে ভীষণ খুশি। ওগুলো নিয়ে রুমে চলে গেলেন। আরও জামা কাপড় পাল্টে আমার কাছে আসলেন। বললেন, খাবার দাও। আমি টেবিলে খাবার দিলাম। জেনিশাকেও ডাকলাম খাওয়ার জন্য। ও এখনও খায়নি আজ। ওকে খাইয়ে দিলেও চলে গেল। আরশের খাওয়া প্রায় শেষ। আমি নিজের জন্য খাবার বাড়লাম। আরশ খেয়ে বেসিন থেকে হাত ধুয়ে আসলো। আমি খাচ্ছি। সে আমার সামনে ঘুরঘুর করছে। মনে হচ্ছে কিছু একটা বলতে চাচ্ছে। নাহলে আমার আশেপাশে ওনাকে এমন করে কখনো ঘুরতে দেখিনি আমি। ওনার এমন আচরণের কারণে আমি খেতেও পারছি না ঠিক মতো। আমি খাওয়া থামিয়ে তাকে জিজ্ঞেস করলাম, কিছু বলবেন? এভাবে ঘুরঘুর করছেন কেন? আরশ থেমে গেলেন। স্বাভাবিকভাবেই বললেন, হ্যাঁ। আমি আবার খাওয়া শুরু করলাম। এক লোকমা ভাত মুখে নিয়ে বললাম, বলে ফেলুন জলদি। উনি চুপ করেই রইলেন। আমি এক নজর ওনার দিকে তাকালাম। উনি কিচ্ছু বলছে না দেখে খাওয়া শুরু করলাম। হঠাৎ উনি বললেন, জেনিসার জন্ম নিবন্ধন করব। করুন, সমস্যা কোথায়? মায়ের নাম দিব। দিন, তাতে সমস্যাটা কি? তোমার নাম দিব। তোমার কোনো সমস্যা নেই তো? চমকে উঠলাম আমি। খাওয়া বন্ধ হয়ে গেল আমার। কিন্তু নিজেকে স্বাভাবিক দেখিয়েই বললাম, আমার নাম কেন? ওর মায়ের নাম দিন। আমার নাম দেওয়া ঠিক হবে না। উনি কিছুক্ষণ চুপ করে রইলেন, এরপর বললেন, আমি তোমার নাম দিতে চাচ্ছি। আবার এক নজর ওনাকে দেখলাম। এরপর বললাম, কেন? উনি দীর্ঘশ্বাস ফেললেন। এরপর বললেন, যে চলে গেছে তার কোনো কিছুই আবার জীবনে রাখতে চাই না আমি। আমার মেয়ের জীবনেও না। আমি মাথা নাড়লাম।
ভাবলাম প্রাক্তন বুঝি খুব ঘৃণা করেন উনি। কিন্তু যত যাই হোক, সে তো জেনিসার মা। হঠাৎ করে এসে যদি মেয়ের অধিকার চাই, তখন মেয়ে তো ওনারই, এটা তো আর মিথ্যে নয়। তাই ওনাকে আমি বললাম, আপনি রাখতে চান না ঠিক আছে, কিন্তু সে তো জেনিসার মা। ধরুন কোনো এক সময় সে এসে জেনিসার অধিকার চাইলো, তখন কি করবেন আপনি? আমার কথা শেষ হতেই আরও দ্রুত বললেন, সে আসবে না। আপনি এত শিওর হয়ে কিভাবে বলছেন? আমি জানি। ওনার এমন কথায় কি বলবো বুঝলাম না। আমি চুপই থাকলাম। আরশ আবার বললেন, উত্তর দিলে না তো? কি উত্তর দেব আমি? আমি তো জেনিসার আসল মা না। ও কি বড় হয়ে কখনো জানতে পারবে না? আমি তাকে বললাম, দিন সেটা তো কোনো বিষয় না, কিন্তু জেনিসা কি বড় হয়ে জানবে না আমি যে তার মা নই? তখন কি করবেন আপনি? উনি বললেন, তুমি না বললে জানবে না। ও জানে তুমি ওর মা। এসব বিষয়ে আর কথা বলো না। শুধু একটা প্রমিস করো যে কখনো ওকে বলবে না তুমি ওর আসল মা নও। মায়ের মতো সবসময় ওকে আগলে রাখবে। আমার উপস্থিতিতে অথবা ওর উপস্থিতিতে কখনো তুমি ওর সাথে খারাপ ব্যবহার করবে না। কথাগুলো বলার সময় অন্যরকম লাগছিল আরশকে। করুণার সুরে কথাগুলো বলছিলেন উনি। আমি কি বলবো বুঝে আসলো না। আমি শুধু মাথা নাড়ালাম। উনি যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। এরপর উঠে চলে গেলেন। আমি চুপচাপ সেভাবেই বসে থাকলাম। মাথায় কিছুই ঢুকছে না। ওনার সব কথার মাঝেই কেমন যেন একটা কিন্তু লুকিয়ে আছে, যেটা আমি জানি না। ঢাকায় দিনগুলো বেশ ভালোই কেটেছিল আমাদের। 1 সপ্তাহ হলো রাজশাহীতে চলে এসেছি আমরা। আমাকে আর জেনিসাকে রেখে আবার চলে গেছেন তিনি। জেনিসা আমার কাছেই থেকে গেছে। উনি বারবার নিয়ে যেতে চেয়েছেন, কিন্তু জেনিসা যায়নি। তাই ওকে ওখানেই একটা স্কুলে ভর্তি করিয়ে দিয়েছেন উনি। যাওয়ার সময় ভীষণ অসহায় দেখাচ্ছিল তাকে। যাওয়ার সময় উনি আমাকে বলেছিলেন, মনে করো আমার প্রাণটা তোমাকে দিয়ে যাচ্ছি, সামলে রেখো। জানোই তো ও কেমন। আমি তাকে ভরসা দিয়েছি যে আমি জেনিসাকে সামলে রাখবো। কিন্তু আমি পড়ে গেছি এক গোলক ধাঁধায়। ঢাকাতে জেনিসার স্কুলে স্টুডেন্ট ইনফরমেশনে মায়ের নামের জায়গায় আমার নাম দেখেছিলাম আমি। আমার সাথে আরশের বিয়ে হয়েছে প্রায় 2 মাস হলো, কিন্তু জেনিসার স্কুল ফর্মে আমার নাম কিভাবে গেল? আরশকে কথা জিজ্ঞেস করেছিলাম আমি। উনি তখন চমকে উঠেছিলেন, বলেছিলেন, ভুল দেখেছো হয়তো। এরপর দ্রুত আমার কাছ থেকে চলে গিয়েছিলেন তিনি। এ বিষয়ে কথা উঠালে উনি বারবার এড়িয়ে যান। ওনার মতলব বুঝতে পারি না আমি। তবে বিষয়টা আমার কাছে বেশ সন্দেহজনক মনে হলো। কেটে গেল আরও 4টা মাস। জেনিসা শ্বশুর শাশুড়ি সবার সাথে ভালোই যাচ্ছিল দিনগুলো। শাশুড়ি আমার আগের থেকে নরম হয়েছেন। এখন আমার সাথে কথা বলেন, ভালো ব্যবহার করেন, কোনো ভুল হলে ধরিয়ে দেন। ওনার আমার সাথে সহজ হওয়া দেখে ভীষণ খুশি হয়েছি আমি। আরশের সাথেও সম্পর্কের উন্নতি হচ্ছে। আরশও বেশ পরিবর্তন হয়েছেন। শুরুতে জেনিসাকে ঘিরে আমাদের কথাবার্তা থাকলেও ইদানিং আমার খোঁজ খবর নেন উনি। ভালো লাগে আমার। বেচারা মেয়ে আমার কাছে দিয়ে পড়েছে ভীষণ বিপদে। মেয়েকে দেখতে 15 দিনের আগায় মাথায় বাড়ি আসেন। প্রতিদিন 2 থেকে 3 বার ফোন করে আমার কাছে মেয়ের কথা জিজ্ঞেস করবে, মেয়ের সাথে কথা বলবে। মেয়ে একটু রাগ করে কথা না বললে পরের দিন চলে আসবে। কাটছে এভাবে দিনগুলো। আজ আবার যাব আমার মায়ের বাড়িতে। বিয়ের পর 2 বার মায়ের বাড়িতে গিয়েছিলাম আমি। ঢাকা থেকে এসে একবার গিয়েছিলাম গত মাসে। আজ যাচ্ছি আবার। মিতুকে পাত্রপক্ষ দেখতে আসবে। ছোট মামি বারবার আমাকে যেতে বলেছিলেন। প্রত্যেকবারই জেনিসাকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম আমি। প্রথমবার যখন গিয়েছিলাম তখন মাকে শুধু প্রশ্ন করেছিলাম, মা তুমি আমাকে এভাবে কেন বিয়ে দিলে? এটা যে কত যন্ত্রণাময় জানো তুমি? মা সেদিন চুপ করেছিলেন। ছোট মামির সামনেই জিজ্ঞেস করেছিলাম আমি। ছোট মামি তখন মাকে রাগ দেখিয়ে বলেন আপা বলেন, জবাব দেন আপনার মেয়েকে, বলেন আপনার গুণধর ভাইয়ের বউয়ের কথা। আমি বুঝলাম না ছোট মামির কথার অর্থ।
ছোট মামি তখন নিজেই বলা শুরু করলেন। তোর বড় মামা তো একটা গিরগিটিকেও হার মানিয়েছে মৌ। জানিস সে কি করেছে? এলাকায় প্রত্যেকটা মানুষকে বলেছে তোর বাচ্চা হয় না। তোর মায়ের সঙ্গে ঝগড়া হয়েছিল না তার? তোর বড় মামা অনেক কথা শুনিয়েছে তাকে, তাই সে পুরো এলাকায় তোর নামে এই গীত গেয়ে বেরিয়েছে। দেখতি না তোর জন্য সম্বন্ধ নিয়ে আসতো। এক ছেলের বাপ, 3 মেয়ের বাপ, এই সকল ঘটকালি সে নিজেই করতো। যে বড় অঙ্কের টাকা দেবে বলতো, তার কথাই তোর মাকে এসে বলতো। কোনোটাতেই তো তোর মা রাজি হয়নি। শেষে আসে বাপের কাছ থেকেও অনেক টাকা নিয়েছে আর তোর নামে বদনামও ছড়িয়েছে। তোর মাকে এসে কে জানি বলেছে, পুরো এলাকায় ছড়িয়েছে এইসব। তোর মা ভেবেছে তোর আর বিয়ে হবে না, তাই তোকে বিয়ে দিয়ে দিল তাদেরই পছন্দ করা ছেলের সাথে। তোর মাকে আমি যতটা শক্ত আর চালাক ভেবেছিলাম, সে ততটাও নয়, একদম দিল সব শেষ করে। সেদিন অন্তরের মা আর বড় মামির মধ্যে অনেকটা মিল খুঁজে পেয়েছিলাম আমি। দুজনেই এক রকমের মানুষ, নিজেদের দোষ যাদের চোখে পড়ে না। মা আর ছোট মামি প্রায় আমাকে এ বাড়ির কথা জিজ্ঞেস করেন, সবাই ভালো ব্যবহার করে কিনা, শ্বশুর শাশুড়ি কেমন, আরস খারাপ ব্যবহার করে কিনা, এই সব আর কি। আমি সত্য কথাই বলেছি। ছোট মামি তো সরাসরি বলেই বসলেন আরসের সাথে আমার সম্পর্ক ঠিক কিনা। আমি বলেছি সে আমার সাথে কখনো খারাপ আচরণ করেনি, কিন্তু সে ইনিয়ে বিনিয়ে স্বামী স্ত্রীর সম্পর্কে কথাই বারবার ইঙ্গিত দিয়েছিলেন। আমি তখন তাকে আমাদের ভিতর সম্পর্কর কথাটা খুলে বলেছিলাম। মামি তখন আমাকে বলেছিলেন, সে যাই হোক, বিয়েটা তো হয়ে গেছে, সম্পর্কটা এবার স্বাভাবিক করে সংসার কর। দোয়া করি জীবনে অনেক সুখী হ তুই। এরকম বিভিন্ন কথাই জিজ্ঞেস করেন উনি, আজও গেলে করবেন। জেনিসাকে প্রথম আমার মা মেনে নিতে পারেননি। ও যখন নানু বলে কাছে যেত, দূরে সরিয়ে দিলেন। কিন্তু ধীরে ধীরে জেনিসার সাথে ভালো সম্পর্ক গড়ে ওঠে তার। এখন জেনিসাকে অনেক আদর করেন তিনি। মিতুকে পাত্রপক্ষ দেখে যাওয়ার পরই শ্বশুরবাড়িতে ফিরে যাই আমি। আরস বলেছেন চলে যেতে। আমি এর কারণ জিজ্ঞেস করিনি। রাতে আরস ফোন করে বললেন আগামীকাল উনি সুইজারল্যান্ড যাবেন। আমার বুকটা ধুকপুক করে উঠেছিল তখন। উনি কেন সুইজারল্যান্ড যাবেন এখন? ওনার প্রাক্তনের সাথে দেখা করতে? মনে কু ডাকলো আমার। ওনাকে যেতে দিতে ইচ্ছে হলো না। আমি জিজ্ঞেস করেছিলাম যাবেন কেন। উনি বলেছিলেন গুরুত্বপূর্ণ কাজ আছে। আমি তাকে আবার যখন বললাম না গেলে হয় না, তখন তিনি হেসে ফেললেন। বললেন একটা কাজ আছে, যেতেই হবে। দ্রুত ফিরবেন উনি, টেনশন করার কিছু নেই। আমি যেমনটা ভাবছি সেরকম কোনো উদ্দেশ্যে যাচ্ছেন না উনি। আমি ভীষণ লজ্জা পেয়েছিলাম। আমি যে কি ভাবছি বুঝে গেছেন উনি। ফোন কেটে দিয়েছি এরপর। উনি আর ফোন করেননি। রাতে জেনিসাকে নিয়ে যখন ঘুমাতে গেলাম, তখন জেনিসাকে বললাম, উফ বাবা, আবার সুইজারল্যান্ড যাবে? আমাকেও নিয়ে যাবে, তোমাকেও নিবে। তোমাকে না নিলে আমি যাব না। আমার ওখানে একা থাকতে ভালো লাগে না, ভীষণ বোরিং লাগে। আমি চমকে উঠলাম। বললাম, তোমার বাবা সুইজারল্যান্ড যাবে কাল। আমরা তো সুইজারল্যান্ডেই ছিলাম মম, তোমার জন্যই আসলাম। আর ভালো লাগে না, বাবা যে কি করে। ওর কথাই খটকা লাগলো আমার মাথায়। ওরা সুইজারল্যান্ড থাকতো মানে? আমাকে তো কেউ জানালো না। চারপাশের সব গোলক ধাঁধায় পরিণত হয়েছে। এর জট খুলতে এখন আরসকে লাগবে। কবে আসবে উনি? একটা সপ্তাহ কেটে গেল। আরস ওই দিনের পর আর ফোন করেননি। অনেক চিন্তা হয় আমার ওনার জন্য। ফোন করব, তারও কোনো উপায় নেই। এখন শুধু অপেক্ষায় থাকতে হবে। মাত্রই জেনিসাকে নিয়ে স্কুল থেকে ফিরলাম আমি। ফিরেই দেখি ড্রয়িংয়ে এক ভদ্রলোক আর ভদ্রমহিলা বসে আছেন। ভদ্রলোককে দেখে বাংলাদেশি কিছুতেই মনে হচ্ছে না। আমাকে দেখে আমার শ্বশুর শাশুড়ি এগিয়ে আসলেন। ভদ্রমহিলাও এগিয়ে এলেন আমার কাছে। এসেই বললেন, জেসিনা, দাদুর কাছে আসো। উনি আমার কাছ থেকে জেনিসাকে নিতে চাইলো, কিন্তু জেনিসা আমার পেছনে এসে লুকালো। উনি বারবার ডাকার পরও জেনিসা গেল না। উনি জোর করছেন, এর মাঝেই কোথা থেকে যেন আরস এসে পড়ল। এসেই ছো মেরে জেনিসাকে নিয়ে গেল। ভদ্রমহিলাকে উদ্দেশ্য করে বলল,